গল্প তবে ভালোবাসো কি, দ্বিতীয় পর্ব। লেখনীতে মেহেক ইনায়া। রাত সম্ভবত 1টা বাজে। আকাশে কালো মেঘ বিরাজমান। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ পর পরই অত্যাধিক আওয়াজে বজ্রপাত হচ্ছে। শীতল হাওয়া মাহানুরের বেলকনির জালানা দিয়ে রুমে প্রবেশ করছে। নাক ডেকে ঘুমে মগ্ন মাহানুর। কিছুক্ষণ ধরে অনবরত তার ফোন বেজে চলছে। ফোনের তীব্র শব্দে ঘুমের রেশ কেটে যায় মাহানুরের। চোখ বন্ধ করে অন্ধকারে হাতড়ে বালিশের নিচ থেকে ফোনটা হাতে নেয়। আবছা চোখে নাম না দেখেই কল রিসিভ করে কানে দেয়। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কে বলছেন? অপর পাশের আরহাম বুঝতে পারে সে ভুল সময়ে ফোন করে ফেলেছে। এখন সেই বা কি করবে? সারাদিন ব্যস্ত থাকায় সময় হয় না কথা বলার। এখনই একটু বিশ্রামের সময় তার। হঠাৎই মাহানুরের কথা ভীষণ মনে পড়ছিল। এত রাতে কল দিতে চাচ্ছিল না, কিন্তু শেষমেশ মন ও মস্তিষ্কের সাথে যুদ্ধ করে কল দেয়। কি হলো, কে বলছেন বলুন? নাম্বার দেখো নির্বোধ। আরহামের কষ্টস্বর শুনে বুঝে যায় এটা আর কেউ না, তার একমাত্র স্বামী। ফোনের স্ক্রিনে চোখ বুলাতেই গন্ডার নামটা ভেসে উঠে। ভোতা মুখে মাহানুর বলে, এত রাতে কেন কল করেছেন? প্রেমালাপ পারতে। আপনার সাথে আমার ঝগড়ালাপ ছাড়া অন্য কোনো আলাপ মনে হয় না এই জীবনে হবে। দূর মিয়া, আমার সুন্দর ঘুমটা নষ্ট করে দিলেন। ঘুমের থেকে আমি বেশি ইম্পর্ট্যান্ট ওকে। কেন কল করেছেন সেটা বলুন। আমি তোমার এত অপ্রিয় কেন? খেজুরলাভ পারতে কল দিয়েছেন। এত বেশি কথা বলো কেন? যেটা জিজ্ঞেস করছি স্পষ্টভাবে সেটার উত্তর দেও। মাহানুর একটু বিরক্তি বোধ করে। আরহাম তার অপ্রিয় নয়, এমনটাও নয় সে আরহামকে ঘৃণা করে। আরহামের সাথে তার একটু ঝগড়া হয়েছিল, সেটার জন্যই মাহানুর আরহামের ওপর রাগ। দীর্ঘশ্বাস ছেড়ে মাহানুর বলে, আপনি আমার অপ্রিয় নন। তাহলে কেন আমার জন্য এত ঘৃণা তোমার মনে? আমার মনে আপনার জন্য ঘৃণাও নেই আরহাম। আজ প্রথম মাহানুর আরহামকে তার নাম ধরে একদম ওয়াইফদের মতো বলেছে। আরহামের হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আরহামের দ্বিতীয় সত্তা তাকে বলে, মেজর আরহাম চৌধুরী, আপনি তাহলে আপনার ওয়াইফের মায়ায় জড়িয়ে গিয়েছেন। আরহামকে চুপ থাকতে দেখে মাহানুর বলে, হ্যালো। হ্যাঁ শুনছি। তাহলে কি আছে তোমার মনে আমার জন্য? আপনার সাথে আমার ঝগড়া হয়েছিল তাই আমি একটু রাগ আপনার ওপর। এর বাদে অন্য কোনো কিছু নেই আমার মনে আপনার জন্য। বুঝেছি। মন ক্ষুণ্ণ হয়ে যায় আরহামের। তার মানে মাহানুরের মনে তার জন্য কোনো ফিলিংস নেই। সে কি তবে একতরফা ভালোবাসায় ফেঁসে গেল? আর কিছু বলার আছে? শ্বশুরবাড়ি গিয়েছ এই 3 মাসের মধ্যে? 2বার গিয়েছিলাম। একদিন বিকেলে যেয়ে এসে পড়েছিলাম। আরেক দিন সকালে যেয়ে রাতে এসেছি। আপনাদের বাসায় ভীষণ ভালো লাগে আমার। সুনহেরা আপু আর সোনিয়ার সাথে অনেক এনজয় করি আমি। তাই নাকি? কাল সুনহেরা ফোন দিয়েছিল আমাকে। বারে বারে শুধু একটা কথাই বলছিল, জলদি মাহানুর ভাবিকে একবারের জন্য বাসায় নিয়ে এসো। ওহ, আপনি কবে আসবেন? আমি সঠিক বলতে পারছি না, তবে খুব দ্রুতই আসব। দেরি করে আইসেন বুঝলেন। তোমার কথা শুনছি না আমি। ভালো। ঠিক আছে, ঘুমাও তাহলে। রাখছি। হুম। কল কেটে দেয় মাহানুর। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে। কি মনে করে ফোনের গ্যালারিতে ঢুকে আরহামের একটা ছবি দেখতে থাকে। মুচকি মুচকি হাসছে আর আরহামের ছবিতে চোখ বুলাচ্ছে। বিছানা থেকে নেমে রুমে বাতি জ্বালিয়ে দেয়। আলমিরা খুলে ছোট একটি প্যাকেট বের করে। প্যাকেট থেকে একটি ছোট বক্স বের করে আয়নার সামনে যেয়ে বসে পড়ে।
বক্সটি খুলতেই আরহামের কিনে দেওয়া নাকফুল আর কানের দুলজোড়া দেখতে পায় মাহানুর। নাকফুলটা নিয়ে আস্তে ধীরে নাকে পড়ে ফেলে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেই মুগ্ধ হয়। এক চিলতে হাসি ফুটে উঠে তার মুখশ্রীতে। বিড়বিড় করে বলে, মাহানুর আরহাম চৌধুরী। রক্তিম হয়ে যায় তার গাল। সচরাচর মাহানুরের চেহারায় শর্মলাজ দেখতে পাওয়া যায় না। আজ আরহামের কথা ভেবে আপনা আপনিই লাজ এসে ভর করে মাহানুরের মুখশ্রীর ওপর। রাতে ভাইদের সাথে বসে টিভি দেখছে মাহানুর। আয়াসের রুমে অবস্থান করেছে সকলেই। সেই অ্যাকশন একটি মুভি হচ্ছে। মাহানুরের মোট ভাইয়ের সংখ্যা 6 জন। 2 জন মাহানুরের বড়, এর বাদে বাকি 4টা মাহানুরের ছোট। তার বড় বাবার বড় ছেলের নাম আশিন, সে বাবা চাচাদের সাথে বিজনেস সামলায়। মেজোটার নাম আয়াস, সে মেডিকেল কলেজে পড়ছে। ছোটটার নাম আবির। মাহানুরের মেজো চাচার 2 ছেলের নাম সাদি আর সামি। সাদি ইন্টারে পড়ছে, আর সামি ও আবির 2 জনেই 9ম শ্রেণীতে পড়ে। ছোট চাচার ছেলের নাম ফায়াজ। পিচ্চি বাবু মাত্র 5ম শ্রেণীতে পড়ে। এখন বিছানার কিনারে বসে একমনে মুভি দেখছে আর চিপস খাচ্ছে মাহানুর। তার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে ফায়াজ। সে আবার মাহানুরের ভীষণ ভক্ত। 1 সপ্তাহ আগে মাহানুরের আরহামের সাথে কথা হয়েছিল। তারপর মিস্টার ব্যস্ত মানুষ আর কল দেয়নি তাকে। অভিমানে মাহানুরও নিজের থেকে কল দেয়নি। চিপস খেতে খেতে মাহানুর বলে, ওই মেজো চাচা কানাডা থেকে কবে আসবে? কিছু বলেছে এই ব্যাপারে? মাহানুর, আব্বুর আসতে আরও মাসখানেক সময় লাগবে। সাদি, ও। মাহানুর, আপু জানিস কাল কে আসবে? আবির, কে আসবে? মাহানুর, আমাদের বাবাদের একমাত্র জল্লাদ বোন আসবে কাল। আবির, কি বলিস? ফুল ফ্যামিলি আসবে নাকি জল্লাদ বুড়ি একা? মাহানুর, নূর এভাবে বলিস না বোন, কেউ শুনলে বকা খাবি। আয়াস, আপুকে আর কে বকা দিবে? সবাই তো আমাদের বকা দিয়েই কুল পায় না। সামি, ঠিক ঠিক। আবির, আমার বোন ভালো তাই ওকে কেউ বকা দেয় না। তোরা শয়তানের দল তাই বকা খাস। আশিন, বড় ভাইয়া তুমি একমাত্র আমাকে বুঝো। মাহানুর, তুই যে কত ভালো এটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। বুঝলি শয়তান ছেড়ি। আয়াস, মাহানুর মেকি হাসে। হাতে রাখা ফোনে একবার নজর বুলায়। আরহাম কি তাকে ভুলেই গেল? কি মানুষ! বিয়ে করে নিজের বিবাহিত স্ত্রীকেই ভুলে গেল। তাজ্জব বনে যায় মাহানুর। আর কিছুক্ষণ ভাইদের সাথে কথা বলে নিজ রুমে চলে যায়। রাতে কোনোরকম উদাসীন মনে ডিনার করে ঘুমিয়ে পড়ে। সকালে জ্বালানা দিয়ে আসা সূর্যের রশ্মি মুখে পড়তেই সুন্দর ঘুমটা ভেঙে যায় মাহানুরের। আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে যায়। বাহির থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। মাহানুর সেদিকে ধ্যান না দিয়ে ছোট টেবিল থেকে নিজের ফোন তুলে হাতে নেয়। কাল রাতেও আরহাম কোনো কল দেয়নি, কোনো মেসেজও না। মাহানুরের তখন মন চাইল চিৎকার করে কান্না করতে। আরহামের অবহেলা তার সহ্য হচ্ছে না একদম। নিজের অনুভূতির প্রতি মাহানুর নিজেই আশ্চর্য। কেমন অনুভূতি এটা? সে তো আরহামকে পছন্দ করে না। তাহলে কেন আরহামের অবহেলা তাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে? কেন? তাহলে কি মাহানুর অজান্তেই নিজের স্বামীর প্রেমে পড়ে গেল? গোমরা মুখ করে তৈরি হয়ে নিচে আসে মাহানুর। আজ যেহেতু শুক্রবার তাই সকল পুরুষ মানুষই বাসায়। ড্রয়িং রুমে যেতেই দেখে তার একমাত্র ফুপ্পি বসে ভাইদের সাথে কথা বলছে। মাহানুর এগিয়ে গিয়ে তার বড় বাবার পাশে বসে পড়ে। মাহানুরের ফুপ্পি সায়রা মাহানুরকে দেখে বলে, কেমন আছিস মাহানুর? সায়রা, ভালো আছি ফুপ্পি। তুমি কেমন আছো? মাহানুর, ভালোই। তা জামাই কেমন? কথাবার্তা হয় তো নাকি? সায়রা,
হ্যাঁ ফুপ্পি হয়। মাহানুর। মাহানুরের ফুপ্পি মুখ ভেঙচি কাটে। মাহানুর তার একটুও পছন্দ না। মাহানুর সুন্দর ছিল বলে সবসময় সবাই তাকেই পছন্দ করত। অথচ তার মেয়ের গায়ের একটু ময়লা বলে কেউ তার দিকে তাকাতও না। পড়াশোনায়ও মাহানুর তার মেয়ের থেকে ভালো। আবার এই বাড়ির অর্ধেক জায়গাই মাহানুরের নামে করে দিয়ে গেছে তাদের বাবা মানে মাহানুরের দাদা। আরেক জায়গায় জায়গা ছিল সেটা পুরোটাই মেয়েকে দিয়েছে। তবুও মন ভরেনি সায়রার। এই আলিশান বাড়ি থেকেও সে ভাগ চেয়েছিল। এক আকাশ সমান রাগ তার মাহানুরের ওপর। এখন আবার মাহানুরের কিসমতেই একজন আর্মি ছিল। আম্মা যাও নাস্তা করে নেও তারপর বাকি কথা বলো। হামজা খান। ঠিক আছে বড় বাবা। ফুপ্পি ইফতি ইরা আসেনি। মাহানুর। এসেছে। ইরা স্বামীর সাথে ছাদে গিয়েছে আর ইফতি ক্লান্ত হয়ে গিয়েছিল তাই রুমে রেস্ট করতে গিয়েছে। সায়রা। ওহহ। মাহানুর। মাহানুর এবার বসা থেকে উঠে ব্রেকফাস্ট করতে ডাইনিং টেবিলে বসে। আয়াস আগের থেকেই বসে খাচ্ছিল। মাহানুর একটা বেড নিয়ে চা দিয়ে খেতে থাকে। আর চোখে আয়াসের দিকে তাকায়। রাক্ষসের মতো খেয়েই যাচ্ছে আয়াস। একটার পর একটা রুটি নিচ্ছে আর খাচ্ছে। মাহানুর তার প্রিয় চকলেট মিল্ক খেতে খেতে বলে, ভাই আর কত খাবি? এবার অফ যা। এমনই তো দিনে দিনে আলু হয়ে যাচ্ছিস। মাহানুর। ফুড ইস মাই লাভ বুঝলি। আর কম খেয়ে তোর মতো হিরঞ্চি হব নাকি? আয়াস। তোর বউ হিরঞ্চি কুত্তা। মাহানুর। ছি মাহানুর খান ছি। এভাবে কেউ বড় ভাইকে গালি দেয়? আয়াস। হুম আমি দেই। বাই দে ওয়ে তোর উল্ড বি ওয়াইফকে দেখেছিস? মাহানুর। ক্যাডা? আয়াস। ইফতি মহারানী। তোর উল্ড বি ওয়াইফ। মাহানুর। আমারে কি পাগল কুত্তায় কামড়ায়? দরকার পড়লে সারা জীবন কুয়ারা থাকুম তাও ওরে বিয়ে করুম না। আয়াস। ফুপ্পি তো মনে মনে চাচ্ছে ওকেই তোর গলায় ঝুলিয়ে দিতে। এমনেও ইফতির মতো স্টাইলিশ মেয়েকে কে না চায় বল? মাহানুর। আয়াস বিরক্তিকর চাহনি দিয়ে তাকিয়ে রইল মাহানুরের দিকে। মাহানুর মুচকি হাসি দিয়ে খাচ্ছে। আয়াস অকেজো ভঙ্গিতে নিজের চুলে হাত নাড়িয়ে বলে, আরহাম ভাইয়ার সাথে কাল কথা হয়েছিল। আয়াস। মাহানুরের মুখের হাসি বিলুপ্ত হয়ে আগ্রহের দেখা মিলল। বিচলিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি? কি বলল সে? মাহানুর। বাহ। মাহানুর খান ৩ মাস ধরে যার নাম শুনলেই রেগে লাল হয়ে যেত আজ সে এত বিচলিত হয়ে তার কথা জিজ্ঞেস করছে। স্ট্রেঞ্জ। আয়াস। বেশি কথা বলবি না একদম। কি বলেছে সে? ভালো আছে। মাহানুর। তুই প্রেমে পড়েছিস নূর। আয়াস। আমি কাউকে ভালোবাসতে পারি না বুঝলি। মাহানুর। এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা নূর। আর আরেকটা কথা, মাথার থেকে উল্টোপাল্টা চিন্তা বাদ দে। একজন খারাপ তার মানে সবাই যে খারাপ হবে এরকম কোনো কথা নেই। আরহাম ভাই একজন সুপুরুষ। শুধু শুধু নিজের মনের অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে রাখিস না। আয়াস। মাহানুর কিছু বলল না। বসা থেকে উঠে তার রুমে চলে যায়। অস্থির হয়ে কিছুক্ষণ রুমে পায়চারি করে। তার মন মস্তিষ্ক কেমন যেন অগোছালো হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা তখন 11টা 30 মিনিটে। মাহানুর একবার ভাবল আরহামকে কল দিবে। পরমুহূর্তে কিছু একটা ভেবে ফোন বিছানায় ফেলে দেয়। তখনই মাহানুরের রুমে প্রবেশ করে ইফতি। ইফতি মাহানুর সমবয়সী। ইফতি ফেইল করাই পড়াশোনায় মাহানুরের 1 বছর পিছিয়ে। অত্যাধিক এই স্টাইলিশ মেয়ে মাহানুরকে ক্ষেত ছাড়া কিছুই মনে করে না। মাহানুর ইফতিকে দেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিরে নূর, কেমন আছিস? একটু বেশি ভালো। তুই? আমিও ভালোই আছি। শুনলাম আর্মির সাথে নাকি বিয়ে হয়েছে। শুনেছিস যখন আবার জিজ্ঞেস করছিস কেন?
আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না তোর জামাইকে? আমি তো দেখতে চাই তোর মতো ক্ষেতের কপালে কেমন ছেলে জুটল। মাহানুর সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে ইফতির পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক পরোক্ষ করে নিল। ইফতি কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে মাহানুরের রুমের নরম তুলতুলে সোফায় বসে পড়ে মুখ ভেঙচি দিয়ে বলে, রুমের কালার আর চেঞ্জ করলি না? কত বিচ্ছিরি দেখায়। তোর থেকে ভালোই দেখায়। ইনসাল্ট করলি? একদম না। তুই হলি কুইন এলিজাবেথা, তোকে কি আমি অপমান করতে পারি? কুইন না হলেও কুইনের থেকে কমও না আমি। অবশ্যই। তবে আমার জানা মতে কুইনরা এইরকম ছেঁড়াফাড়া জিন্স প্যান্ট আর এইরকম ফকিরা গেঞ্জি পরে না। স্টাইল বুঝিস তুই? আমি মাহানুর খান। মাহানুর খান এমনই মাশাআল্লাহ। তাই তাকে আর কোনো ছেলেকে আকৃষ্ট করতে এইরকম ড্রেস আপ করার প্রয়োজন পড়ে না। বুঝতে পেরেছিস? রাগে কটমট করতে করতে মাহানুরের রুম থেকে বেরিয়ে যায় ইফতি। মাহানুর বিছানায় বসে হাসতে হাসতে শেষ। বিকেলে মাহানুররা সবাই মিলে প্ল্যান করল বাহিরে ঘুরতে বের হবে। কিন্তু দুপুর থেকেই আকাশ কালো মেঘে ঢাকা। মন খারাপ করে সব বিচ্ছুরা একসাথে আয়াসের রুমে বসে রইল। ইফতি সোফায় বসে ফোনের মধ্যে ঢুকে আছে। তার সবার মাঝে ভীষণ বোরিং লাগছে। আয়াস মুখ ছোট করে বলে, তাহলে এখন বিকেলের প্ল্যানিং কি নূর? আয়াস, সেটাই তো ভাবছি। আকাশের যে অবস্থা, বাহিরেও যাওয়া যাবে না। কখন বৃষ্টি নেমে পড়ে কে জানে। মাহানুর, এখন আমরা বাসায় থাকি, রাতে রেস্টুরেন্টে নিয়ে যাব। আমার তরফ থেকে ট্রিট। আসিন। ইয়াহু, মজা হবে। রুমে উপস্থিত সকলে একসাথে চিৎকার করে বলে, বড় ভাই ভাবি কোথায়? সে কেন আমাদের সাথে জয়েন হয় না? মাহানুর, ও ওর ইগো নিয়ে বসে থাকুক। আমি তো আছি, আর কি লাগে। আসিন। আপু চলো না, আমরা ক্রিকেট খেলি সবাই মিলে। আবির, গুড আইডিয়া। চলো সবাই এরকম ওয়েদারে ক্রিকেট খেলতে সেই হবে। মাহানুর। সবাই মিলে বাড়ির আঙিনায় উপস্থিত হয়। দুই দল করা হয়। এক দলের ক্যাপ্টেন আয়াস, আরেক দলের আসিন। মাহানুর আয়াসের দলে। কিছুক্ষণের মধ্যেই জমে উঠে তাদের খেলা। বাচ্চাদের চিল্লাপাল্লার আওয়াজ শুনে বড়রাও বেরিয়ে আসে। হামজা খান তো বাচ্চাদের সাথে সেও চিৎকার করতে থাকে। হাজেরার বুক ভরে যায় সবাইকে এত হাসি খুশি দেখে। মনে মনে দোয়া করে তাদের পরিবারটা যেন সবসময় এরকমই থাকে, কারো নজর না লাগুক। মাহানুর দৌড়ে গিয়ে তার বাবা আর চাচাদেরও নিয়ে আসে। সবাই মিলে খেলায় মশগুল। ইফতি খেলছে না, এক কিনারে বসে ফোন টিপছে। তাদের খেলার মাঝেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। মাহানুর দ্রুত তার বাবা, চাচা আর পিচ্ছি বাচ্চাদের শাসনের স্বরে ভিতরে চলে যেতে বলে। তারা সবাই বাধ্য হয়ে ভিতরে চলে যায়। মাহানুর, আয়াস, আবির, সামি, সাদি, ইরা মজা করে বৃষ্টিতে ভিজতে থাকে। হাজেরা রামিসা কয়েকবার তাদের বলল জ্বর হবে, ভিতরে এসে পড়তে। কিন্তু তারা পুরো আঙিনায় দৌড়াদৌড়ি শুরু করেছে। সময় তখন 5টা বাজে। বৃষ্টি অনেকটাই কমেছে। ভিজে টইটুম্বুর হয়ে আঙিনার দোলনায় বসে দুলছে মাহানুর। পিছনে ধাক্কা দিচ্ছে সাদি। পিঙ্ক কালার বড় ফ্রক পরনে মাহানুর। ওড়না সুন্দর করে বুক থেকে কোমরে বাঁধা। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটাগুলোকে অনুভব করছে। তখনই কালো রঙের একটি গাড়ি প্রবেশ করে তাদের বাসার সদর দরজা দিয়ে। গাড়ির আওয়াজ শুনে মাহানুর চোখ খুলে সেদিনকে তাকায়। অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় সে। অস্পষ্ট স্বরে বলে, এটা না ওই গন্ডারের গাড়ি? গাড়ি পার্ক করার সাথে সাথেই মাহানুরের বাবা ছাতা নিয়ে বের হয়। গাড়ির থেকে বেরিয়ে আসে আরহাম। ছাতা করে শ্বশুরের সাথে বাড়ির ভিতরে চলে যায়। আর চোখে একবার মাহানুরের দিকে তাকিয়েছিল সে। বিস্মিত বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে।
আরহাম শ্বশুর মশাইয়ের সাথে ভিতরে চলে যায়। মাহানুর তখনও আহাম্মক বনে তাকিয়ে থাকে আরহামের যাওয়ার দিকে। সে বিশ্বাস করতে পারছে না আরহাম সত্যি এসেছে। মূর্তির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশে দাঁড়ানো আবিরকে জিজ্ঞেস করে, ছোট ভাই, আমি যা দেখেছি তুইও কি তাই দেখেছিস? মাহানুর, কি আপু? আবির, ওই গন্ডাটা সত্যি এসেছে। মাহানুর, কোন গন্ডার আপু? আমি তো কোনো গন্ডারকে দেখছি না। আবির, আরহাম কি এখন আমাদের বাড়ির ভিতরে গেল? মাহানুর, কেন তুমি জানো না? সকালে বড় বাবা যে বলল আজ সকালে ভাইয়া ঢাকায় আসছে, বিকালে আমাদের বাসায় আসবে। আবির, না ভাই, আমি জানতাম না। মাহানুর। মাহানুর আর দাঁড়ালো না। বাড়ির পিছনের দরজা দিয়ে দ্রুত তার রুমে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় বসে আছে আরহাম। বাড়ির সকলে তার সেবাযত্ন করতে ব্যস্ত। ব্যাগ ভরে ভরে ফল, মিষ্টি, দই, রসমালাই নিয়ে এসেছে আরহাম। নতুন জামাই খালি হাতে আসবে নাকি শ্বশুরবাড়ি? বড় টেবিল সাজিয়ে খাবার দেওয়া হয়েছে একমাত্র জামাইজানকে। বেশিরভাগ জিনিসই অত্যাধিক তেলের তৈরি। আরহাম আবার পারফেক্ট শরীরের জন্য ডায়েট করে। এখন প্রথম তো এত খাবার দেখে ঢোক গিলে বেচারা। সবাই খাবার নেওয়ার জন্য তারা দিয়েই চলছে। হামজা জুসের গ্লাস এগিয়ে দেয়। আরহাম হালকা হেসে এক চুমুকে গ্লাস খালি করে দেয়। তারপর টুকটাক খাবার খায়। আরহামের মনে হলো জামাই হওয়াও অনেক মুশকিল একটা কাজ। এই যেমন এখন সে করা ভাবে ফেঁসে গিয়েছে। মাহানুর জামাকাপড় পরিবর্তন করে হালকা পাতলা তৈরি হয়ে নেয়। একবার ভাবল নিচে যাবে, আবার কি মনে করে বিছানায় গাল ফুলিয়ে বসে রইল। কোনো কথা বলবে না আজ আরহামের সাথে, চেহারাও দেখবে না। বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপতে থাকে। তখনই রুমে প্রবেশ করে আরহাম। কোনো কিছু না বলে মাহানুরের পাশে বিছানায় বসে পড়ে। তার ফেস দেখে বোঝা যাচ্ছে ভীষণ অস্থিরতা ভোগ করছে। মাহানুর চট করে বিছানায় থেকে নেমে যায়। আরহামকে বলে, আপনার কি শরীর অসুস্থ লাগছে? সবাইকে বলবো। আরহাম চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে। বড় একটি নিঃশ্বাস নিয়ে বলে, আমি ঠিক আছি। আমার শ্বশুর, চাচা শ্বশুর ও চাচি শাশুড়িরা এত খাবার খাইয়েছে, আমার মনে হচ্ছে আমি ব্লাস্ট হয়ে যাব। আমার পেটানো শরীর একদিনেই নষ্ট হয়ে যাবে। একদম ভালো হবে। মাহানুর পুনরায় গোমরা মুখ করে সোফায় যেয়ে বসে পড়ে। আরহাম বিষয়টা পরোক্ষ করে। টান টান হয়ে বসে মাহানুরকে জিজ্ঞেস করে, কেমন আছো? ভালো ছিলাম, এখন খারাপ আছি। আমাকে দেখে খুশি হওনি? জানি না। আরহাম মাহানুরের তেরা কথা শুনে বুঝে মাহানুর কোনো কারণে রেগে আছে তার ওপর। আরহাম বসে থেকে উঠে মাহানুরের পাশে যেয়ে গা ঘেঁষে বসে পড়ে। মাহানুর উঠতে নিবে কিন্তু আরহাম মাহানুরের হাত ধরে আটকে দেয়। শান্ত কণ্ঠে বলে, কোনো ভুল করেছি আমি? না। তাহলে শরীর অসুস্থ? না। তাহলে কেউ বকেছে? না। তবে হয়েছেটা কি? এইরকম বাংলা পাঁচের মতো মুখ করে বসে আছো কেন? কিছু হয়নি। কবে ঢাকায় এসেছে আপনি? আজ সকালেই। কয়দিন থাকবেন? 1 সপ্তাহ। ওহো, তার মানে এখন বিয়ের অনুষ্ঠান হবে না? মাহানুরের কথায় মুচকি হাসে আরহাম। একটু দুষ্ট ভঙ্গিতে বলে, শ্বশুরবাড়ি যাওয়া ভীষণ তাড়া দেখছি তোমার। মোটেও না, আমি জাস্ট আশকো করেছি। ওয়েল, আমার এক কাজিনের বিয়ে 2 দিন পর। অনেক আবদার করেছে তার বিয়েতে যাওয়ার জন্য। এখন মাও জোর করল, তাই অনেক কষ্টে কিছুদিনের ছুটি নিয়ে এসেছি। ওহ, ছোট শব্দে উত্তর দিল মাহানুর। তার মানে আরহাম তাকে সারপ্রাইজ দিতে ঢাকায় আসেনি। মুখ ছোট হয়ে যায় মাহানুরের। আরহাম মাহানুরের হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে কাতর কণ্ঠস্বরে বলে,
তোমাকে এক নজর দেখার স্পৃহা জেগেছিল মনে। এখন মন যেন তৃপ্তিপূর্ণ হল। কিছু একটা আছে তোমার মাঝে। তোমার মায়ে পড়ে যাচ্ছি প্রগাঢ় ভাবে। মাহানুর মন পুলকিত হয়ে উঠল। কয়েকবার চোখের পলক ফেলে অন্তরে এক শীতল হাওয়া ছেয়ে গেল। মাহানুরকে চুপ থাকতে দেখে আরহাম আবারও বলে, এখন মা চাচ্ছে তোমাকেও সাথে নিয়ে যেতে। দাদাবাড়ির সকলের সাথে পরিচিত করিয়ে দিবে। আমি কিভাবে যাই? আমার ওয়াইফ হিসেবে যাবে। এমনেও সবাই তোমাকে দেখতে চাচ্ছে। বাবা আর চাঁদচূড়া আমাকে একা কোথায়ও যেতে দেয় না। আমি বলবো তাদের, জানো আজ আমি এক অন্য মাহানুরকে দেখছি। 3 মাসে ভালোই পরিবর্তন হয়েছে। শুধু মেজাজ গরম করিয়েন না, খারাপ হতে সময় লাগবে না। মাহানুর উঠে দাঁড়ায়। আরহাম একটু মজা করার জন্য মাহানুরকে বলে, এই মাহানুর তোমার চুলে তেলাপোকা। এক চিৎকার করে উঠে মাহানুর। পাগলের মতো মাথা ঘুরাতে থাকে। চুল সব এলোমেলো হয়ে মাহানুরের মুখশ্রী ঢেকে ফেলে। কিন্তু তেলাপোকা পেল না সে। আরহাম হাসতে হাসতে শেষ। চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে হাসতে হাসতে। মাহানুর চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, তেলাপোকা কোথায়? ছিল, চলে গিয়েছে হয়তো। কথা বলে আবারও হাসতে থাকে আরহাম। মাহানুর বুঝে যায় আরহাম শয়তানি করছে তার সাথে। মাহানুর চেঁচিয়ে বলে, আমার সাথে শয়তানি তাই না চান্দু? তোমাকে আমি বুঝাচ্ছি মজা। জাস্ট ওয়েট। মাহানুর তেড়ে যায় আরহামের দিকে। আরহামের সেট করা চুলগুলো মুঠি করে ধরে টেনে দেয়। মৃদু আওয়াজ করে আরহাম। সাথে সাথেই মাহানুর ছেড়ে দেয়। মাহানুর দূরে সরে যেতেই আরহাম আবারও হেসে উঠে। বহুকণ্ঠে নিজের হাসি থামায়। সোজা হয়ে দাঁড়িয়ে মাহানুরকে দেখে আবারও ফিক করে হেসে দেয়। পেটে হাত দিয়ে বলে, ইউ লুক সো ফানি ওয়াইফি। মাহানুর কিছু বলল না। আরহামের পুরো মুখের হাসিটা ভালো লাগছে তার। আসলেই লোকটার গঠন আকর্ষণ করার মতো। মাহানুর আয়নার সামনে যেয়ে চুল ঠিক করে। তারপর আরহামকে জিজ্ঞেস করে, বাসায় কখন যাচ্ছেন? শ্বশুর আব্বারা তো বলল আজ রাত থেকে যেতে। কিন্তু আমি রাতে চলে যাব। ওহ আচ্ছা, এখন তাহলে আমার সাথে নিচে চলুন। আরহাম বিছানায় শুতে শুতে নিষ্ক্রিয় ভঙ্গিতে বলে, না, আমি একটু রেস্ট করি। নিচে গেলে আবার কি না কি খাইয়ে দেয় কে জানে। বাতি বন্ধ করে যেও। ঠিক আছে। আরহামের কথা মতো বাতি নিভিয়ে দেয় মাহানুর। তারপর শব্দ করে দরজা লাগিয়ে দেয়। সকালে থেকে গোমরা মুখ্য মাহানুরের মুখে এখন হাসির দেখা মিলছে। গুন গুন করে গান গাইতে গাইতে নিচে নামছে। কয়েক শতাংশ জায়গা নিয়ে বিশাল বাড়ি তাদের। যেহেতু এটা তার দাদা বানিয়েছিল সেই অনুযায়ী অনেক পুরনো বাড়িটা। অসুস্থ থাকাকালীন মাহানুরের দাদা বলেছিল বাড়িটা ভেঙে সুন্দর করে বানাতে। কিন্তু তার বাপ চাচারা কিছুই করেনি। তাদের মতে এই বাড়িটা তাদের বাবা ভীষণ শখ করে বানিয়েছিল, এখন কেন ভাঙবে। একটু রং আর রুমগুলো ঠিক করে নিয়েছে, এতেই বাড়িটা নতুনের মতো চকচকে। তার দাদার পছন্দ ছিল বলতে হবে। আগের জমানায় বাস করেও অনেক সুন্দর করে বানিয়েছে বাড়িটা। সদর দরজা পেরিয়ে মধ্যে ড্রয়িং রুম। বড় গোল সোফা ও টেবিল দিয়ে সাজানো সেখানটা। নিচ তলায় 5টা রুম। ড্রয়িং রুমের ডান সাইড দিয়েই দেওয়া হয়েছে সিঁড়ি। সিঁড়ির নিচের ওইখানটায় একটা সিক্রেট দরজা রয়েছে বাহিরে যাওয়ার। ওপরের তলায় 6টা রুম। একদম শেষ প্রান্তে একটি ছাদের মতো খালি জায়গা। সেখানে বিভিন্ন ধরনের ফুল, ফল ও সবজির গাছ লাগানো। এইরকম ডিজাইনের বাড়ি মাহানুরের দাদা তাদের সময়ে একটা মুভিতে দেখেছিল। তারপর সে ভাবল এইরকম ডিজাইনের বাড়িই বানাবে। সবাই তাকিয়ে দেখবে আর প্রশংসাই করবে। মাহানুর সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আছে।
কোনো একটা বিষয় নিয়ে আলোচনা চলছে সবার মাঝে। মাহানুর এগিয়ে গেল। তাকে দেখে মেহরাব খান বলল, মা আরহাম কোথায়? মেহরাব খান এল, শুয়ে আছে বাবা। মাহানুর, তাকে বলেছি আজ রাত থেকে যেতে, কিন্তু সে নাকি থাকবে না। বিয়ের এত মাস হয়ে গেল, এখন পর্যন্ত শ্বশুরবাড়িতে এক রাতও থাকল না। মেহরাব খান, আম্মা আব্বার কি আমাদের আপ্যায়ন ভালো লাগে না? হামজা খান, এইরকম কিছু না বড় বাবা, সে এভাবেই থাকতে চায় না। মাহানুর, মাহানুর পড়ে গিয়েছে বড় জ্বালায়। এখন সে সবাইকে কিভাবে বলবে যে আরহাম ফাংশন করে বিয়ে করার আগে তার সাথে রাত কাটাতে চায় না? অস্বস্তিবোধ করে মাহানুর আশেপাশে চোখ বুলায়। মা, তুই কি আবার জামাইজানকে কিছু বলেছিস নাকি? হাজেরা, আমি কি বলবো আবার? আরে সে নিজ ইচ্ছাই থাকতে চায় না। মাহানুর, মাহানুর আর দাঁড়াল না। দ্রুত পায়ে হেঁটে আবিরের রুমে চলে যায়। সেখানে বসে সব বাচ্চারা আড্ডা দিচ্ছে। এখানে বড়দের মধ্যে থাকলে প্রশ্নের উত্তর দিতে দিতে সে অজ্ঞান হয়ে যাবে। আবিরের রুমে বসে লুডো আর ক্যারামবোর্ড খেলছে সবাই। মাহানুর বিছানায় যেয়ে বসে পড়ে। আয়াস, সায়রিন, আবির, শাদি ক্যারামবোর্ড খেলছে। আর আশিন, সামি, ইরা, ইফতি লুডো খেলছে। মাহানুরকে দেখে ফায়াজ লাফ দিয়ে মাহানুরের কোলে যেয়ে বসে পড়ে। আয়াস আর চোখে মাহানুরকে দেখে বলে, কিরে ছেড়ি, তুই এখানে কেন? ভাইয়া কোথায়? আয়াস, শুয়ে আছে তোদের ভাইয়া। মাহানুর, ভাইয়াকে নিয়ে আসতি, দেখতাম আর্মি মানুষের খেলাধুলায় কেমন। আয়াস, মাহানুর মুখ লটকিয়ে আয়াসের পানে চায়। বিরক্তিকর কণ্ঠে বলে, তুই যে নিয়ে আয়। ভালোই, সবাই আমাকে রেখেই খেলছে, মনে থাকবে। মাহানুর, নে আমার জায়গায় খেল, আমি ভাইয়াকে নিয়ে আসি। আয়াস, যা। মাহানুর, মাহানুর খেলায় মগ্ন হয়ে পড়ল। সায়রিন এবার আর চিটিং করতে পারল না মাহানুরের জন্য। মাহানুর বাঁকা হেসে বলে, ভাবিজান, এবার তোমাকে কে বাঁচাবে? মাহানুর, ননদিনী, তুমি নিজেকে বাঁচাও। সায়রিন, মাহানুর সম্পূর্ণ মনোযোগ দিয়ে খেলছে। কিছুক্ষণের মধ্যেই আয়াস আরহামকে নিয়ে রুমে উপস্থিত হয়। আরহাম একটু শরম পাচ্ছিল আসতে, কিন্তু আয়াসের টানাটানিতে না এসে পারল না। এখন রুমে এত বিচ্ছু দেখে ঢোক গিলে। আশিন বসা থেকে উঠে নিজের জায়গায় আরহামকে বসিয়ে দেয়। সবার সাথে এক এক করে পরিচিত হয় আরহাম। সে জানত তার ওয়াইফের কোনো ভাই বোন নেই, কিন্তু এখন তো সে দেখে বিচ্ছু শালাদের অভাব নেই, একটার সাথে আরেকটা ফ্রি। ইফতি আর সায়রিন চোখের পলক না ফেলে তাকিয়ে আছে আরহামের দিকে। সায়রিনের এবারও হিংসা হল মাহানুরের ওপর। সব বেস্ট জিনিস ওই কেন পায়। ইফতি তখনও অবাক হয়ে তাকিয়েই ছিল। ফায়াজ একবার আরহামকে দেখে মাহানুরকে জিজ্ঞেস করে, আপ্পি, ওই লম্বা লোকটাকে? ফায়াজ, ফায়াজ বাবু, ওই লম্বা লোকটা তোমার ভাইয়া হয়। মাহানুর, আশিন আয়াস ভাইয়ার মতো। ফায়াজ, হুম্মম। মাহানুর, কিন্তু সে তো আগে আমাদের বাসায় ছিল না, হঠাৎ কিভাবে এলো? ফারাজ, নতুন ভাইয়া সে। মাহানুর, তোমারও ভাইয়া হয়? আয়াস, ভাইয়ারও ভাইয়া হয় সে। ফায়াজ, মাহানুর এবার ভেবছেকা খেয়ে যায়। এখন সবার সামনে কি বলবে ভেবে পেল না। আশিন ফায়াজকে বলে, তোমার নূর আপ্পির জামাই সে, বুঝলে? আশিন, আপ্পি বিয়েও করে ফেলেছে। ফায়াজ, এবার ফায়াজের কথা শুনে সকলে একসাথে হেসে দেয়। আরহামও হাসে। মাহানুর মাথা ঘুরিয়ে একবার আরহামের দিকে তাকায়। কোইন্সিডেন্টলি আরহামও মাহানুরের দিকে তাকিয়েছিল। দুইজনের চোখাচোখি হতেই মাহানুর দৃষ্টি সরিয়ে ফেলে। তারপর সবাই একসাথে খেলায় মগ্ন হয়। আরহামও সুন্দরভাবে মিশে যায় মাহানুরের ভাইদের সাথে। রাতে আর রেস্টুরেন্ট যাওয়া হয় না।
বাসায় মহাভোজনের আয়োজন করা হয়। রাতে সবার সাথে ডিনার করে বাসায় চলে যায় আরহাম। আরহাম যখন চলে যাচ্ছিল তখন ভীষণ খারাপ লাগে মাহানুরের। তার মন চাচ্ছিল আরহামকে যেতে বারণ করতে, কিন্তু মনের কথা মনেই রেখে দেয়। মন খারাপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে মাহানুর। কোনো কিছুই ভালো লাগছে না তার, সব বিরক্তিকর। মা, ঘুমিয়ে পড়েছিস? হাজেরা। হাজেরার ডাক শুনতাই উঠে বসে মাহানুর। জামা ঠিক করে দরজা খুলে দেয়। সাথে সাথেই হাজেরা, রামিসা আর লুৎফা মাহানুরের রুমে ঢুকে পড়ে। হঠাৎ এই সময় তিন চাচির একসাথে আগমনের কারণ খুঁজে পেল না মাহানুর। হাজেরা মাহানুরের হাত ধরে বিছানায় নিয়ে বসিয়ে দেয়। রামিসা লুৎফাও বসে। এমন দেখাচ্ছে কেন শরীর ভালো লাগছে না? রামিসা: না, ঠিক আছি মেজো চাচি। মাহানুর: আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়, আমি বিলি কেটে দেই। হাজেরা। মাহানুর একটুও সময় ব্যয় করল না। ঝটপট হাজেরার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে চোখ বন্ধ করে মা অনুভব করতে থাকে। আপন মা নেই, তবে সৃষ্টিকর্তা তাকে একসাথে তিনটে মা দিয়েছে। এই তিনজনের চোখে মনীষে। হাজেরা মাথা বিলি কেটে দিতে দিতে বলে, মা, আরহামকে কি তোর কোনো কারণে অপছন্দ? হাজেরা: না বড় মা। মাহানুর: তাহলে কোনো ঝগড়া হয়েছে তোদের মধ্যে? লুৎফা: না ছোট চাচি, সব ঠিক আছে। মাহানুর: তাহলে আরহাম থাকতে চাইল না কেন? হাজেরা: ফাংশন করে বিয়ে করার আগে সে আমার সাথে রাত কাটাতে চায় না বড় মা। এখন এই কথাটা কি সবার সামনে বলা যায়? মাহানুর: এই কথা আমরা আরো কত কি ভাবলাম। তোর চাচারা ছেলে মাশাআল্লাহ চয়েস করেছে তোর জন্য। রামিসা: ঠিক বলেছ মেজো চাচি, সে অনেক ভালো। তার কথাবার্তা, চালচলনও সুন্দর। মাহানুর: হাজেরা মাহানুরের কথা শুনে খুশি হয়। আমতা আমতা করে বলে, দেখ মা, এখন আমরা তোর চাচি না, তোর বান্ধবী। তাই আমরা যা বলবো চুপচাপ শুনবি, বুঝলি? হাজেরা: হুম, বলো। মাহানুর: মা, তুই নিশ্চয়ই স্বামী স্ত্রীর সম্পর্কের কথা জানিস। আরহাম আর তোর বিয়ে হয়েছে সব নিয়ম অনুযায়ী। এখন শুধু অনুষ্ঠান করে তারা তোকে নিয়ে যাবে। আরহাম যদি রাতে থাকতে চায় তাহলে না করবি না, কারণ ও তোর স্বামী। আর ও যা যা বলবে করার চেষ্টা করবি। হাজেরা: হুম। মাহানুর: আরেকটা কথা, তোরও বয়স হচ্ছে, ওরও হচ্ছে। এখন তোদের দুইজনের উচিত দ্রুত একটা বাচ্চা নিয়ে ফেলা। বর্তমান যুগে মেয়েদের বেশি বয়স হয়ে গেলেই আর বাচ্চা কাচ্চা হয় না। হাজেরা। মাহানুরের এবার হাসি পেল হাজেরার কথা শুনে। এখন পর্যন্ত তারা দুইজন দুইজনের হাতই ধরল না রোমান্টিক ভাবে, আর বাচ্চা। আরহাম আর তার মধ্যে আদৌ কি ওইরকম সম্পর্ক হবে? হ্যাঁ, স্বপ্নে হতে পারে। এইসব ভেবে একা একাই হাসতে লাগল মাহানুর। ফুরফুরে মনে ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে মাহানুর। কিছুক্ষণ পর পর একা একাই হাসছে। পাশেই চেয়ারে তাজ্জব বনে বসে আছে তন্দ্রা, সিয়াম ও ইয়াসিন। সকাল থেকেই অদ্ভুত আচরণ করে যাচ্ছে মাহানুর। এই কিছুক্ষণ একাই হাসছে, একা একাই কথা বলছে, আবার কিসের ভাবনায় মূর্তি হয়ে যাচ্ছে। তারা সবাই মাহানুরের এইরকম ব্যবহার দেখে বিস্ময় বিমূঢ়। তন্দ্রা মাহানুরকে ধাক্কা দিয়ে বলে, দোস্ত, ঠিক আছিস তুই? নাকি পাবনায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে? তন্দ্রা। তন্দ্রার কথায় মাহানুর ভাবনা থেকে বেরিয়ে আসে। স্বাভাবিকভাবে বসে বলে, তোর জামাইরে পাবনায় নিয়ে যা, বদমাইশ মহিলা। মাহানুর: আজ সকাল থেকে আমরা জাস্ট তোকে দেখছি। মানে হয়েছেটা কি তোর? সিয়াম: কিছু হয়নি। ক্ষুধা লেগেছে তো, কিছু খাবার অর্ডার দে। বেশি বেশি খেয়ে মোটা হতে হবে। মাহানুর। এবার মাহানুরের কথায় সবাই যেন আকাশ থেকে পড়ল।
হতবিহুল দৃষ্টিতে মাহানুরের পানে তাকিয়ে রইল। মাহানুর যখন বুঝতে পারে সে কি বলে ফেলেছে তখন মেকি হেসে নিজের ঠোঁট কামড়ে ধরে। ইনোসেন্ট ফেস করে বলে, মানে আমি অনেক চিকন, একটু স্বাস্থ্যবান হতে হবে। মাহানুর, তোর হাবভাব ভালো ঢেকাচ্ছে না দোস্ত। ইয়াসিন, বাদ দে না, এখন শুন, চল মার্কেট যাই। মাহানুর। তন্দ্রা একবার মাহানুরের দিকে তাকাচ্ছে তো আরেকবার সিয়ামের দিকে। ইয়াসিন ভোতা মুখে মাহানুরকে দেখছে। তন্দ্রা বিরক্তিকর কণ্ঠে বলে, কেন, কিছু কিনবি? তন্দ্রা, না, মার্কেটের এসির নিচে কাঁথা বালিশ নিয়ে ঘুমামু। তুই যাবি? মাহানুর, না ভাই, বল না, মার্কেটে কি কিনতে যাবি? তন্দ্রা, কাল গন্ডারের সাথে তাদের গ্রামে যাব। গন্ডারের কাজিনের বিয়ে, এখন কিছু দরকারি জিনিস কেনা প্রয়োজন। মাহানুর। তিনজন একের ওপরের দিক কিছুক্ষণ চাওয়াচাওয়ি করল। একসাথে সুর টেনে বলে, ও ও ও ও ও ও ও, এই কথা। এখন যাবি নাকি সেটা বল। মাহানুর, ঠিক আছে চল। সিয়াম, তবে শর্ত আছে, ট্রিট দেওয়া লাগবে। ফেমাস রেস্টুরেন্ট থেকে কাচ্চি। তন্দ্রা, ভাই আজ আমি ফকির। ওই খাটাইসা তুই না বেশি টাকা এনেছিস, তুই ট্রিট দিবি। মাহানুর, দোস্ত বেতন দিয়ে ফেলেছি, বর্তমান আমি দুনিয়ার সবচেয়ে বড় ফকির। সিয়াম, হুর শালা, তুই সারা জীবনই ফকির থাকিস। নূর, তুই দিবি ট্রিট, না হলে যামু না। তন্দ্রা, আচ্ছা চল দিমু। মাহানুর, দোস্ত তোরা যা, আমি একটু গফকে নিয়ে ঘুরতে যামু। ইয়াসিন। মাহানুর বসা থেকে দাঁড়িয়ে যায়, জামা ঠিক করে ইয়াসিনকে বলে, কয়দিন আগে না ব্রেকআপ হইল? মাহানুর, এটা নতুন, অনেক পছন্দ হয়েছে আমার, ভেবেছি এটারে বিয়া কইরা ফালামু। ইয়াসিন, সবসময় নতুন রিলেশনে যাওয়ার পর তুই এটাই বলিস। তন্দ্রা, আমি হাতে গোনা কয়টা মাত্র রিলেশনই তো করলাম। ইয়াসিন। ইয়াসিনের কথায় মাহানুর কোমরে হাত দিয়ে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায়। দাঁতে দাঁত চেপে বলে, মোট কয়টা রিলেশন করেছিস বলতো? মাহানুর। ইয়াসিন একটু লজ্জা পাওয়ার ভান করে বলে, মাত্র 20টা। ইয়াসিন, শালা 20টা না বইলা বল, এই ভার্সিটির সব মেয়ের সাথেই তোর সম্পর্ক ছিল? মাহানুর, ওই আর কি। ইয়াসিন, চল তাহলে, আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় কে জানে। তন্দ্রা। সিয়াম। তন্দ্রার সাথে বক বক করতে করতে মার্কেটের ভিতরে ঢুকে মাহানুর। প্রথমে তারা কসমেটিক্সের শপে ঢুকে। মাহানুর কয়েক জোড়া কানের দুল দেখছে, চকচকে সাদা পাথরের। এখন এই 5টাই মাহানুরের পছন্দ হয়। টেনশনে পড়ে যায় কোনটা রেখে কোনটা নিবে। বড় সাইজের একটি দুল গোল আয়নায় ট্রাই করে দেখছিল, তখনই মাহানুর আয়নায় আরহামের ঘামাক্ত মুখশ্রী দেখতে পায়। মুহূর্তেই মাহানুরের শরীরে সর্বত্র শীতল হয়ে যায়। কল্পনা মনে করে মাহানুর পিছনে ফিরে তাকায় না, কিন্তু আয়নায় দেখল আরহাম এগিয়ে আসছে তার দিকে। তৎক্ষণাৎ কানের দুল রেখে মাহানুর দ্রুত পিছনে ফিরে তাকায়। সত্যিই সাদা রঙের ঘামাক্ত একটি শার্ট পরে আরহাম আসছে। আরহাম দূর থেকে হাতের ইশারা হাই জানায় মাহানুরকে। মাহানুর কোনো প্রতিক্রিয়া করল না, সে যেন নিজের অস্তিত্বের কথা ভুলেই গেল। তন্দ্রা মাহানুরকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত এটাই তোর জামাই না? তন্দ্রা। মাহানুর মাথা নাড়ায় তন্দ্রার কথায়। সিয়াম আরহামকে দেখে আস্তে আস্তে বলে, ভাই তোর জামাই কত হ্যান্ডসাম, আমার নিজেরই হিংসা হচ্ছে তাকে নিয়ে। সিয়াম। তন্দ্রা সিয়ামের কথা শুনে হাসে। সিয়ামের কানের সামনে মুখ নিয়ে বলে, তুই যে থার্ড জেন্ডারের সেটা আমরা জানতাম, আজ প্রমাণও হয়ে গেল। তন্দ্রা। আরহাম হাসি মুখে মাহানুরকে সালাম দেয়। মাহানুরও মৃদু কণ্ঠস্বরে সালামের উত্তর দেয়। আরহাম হাতের ঘড়ি ঠিক করতে করতে বলে,
তোমাকে কয়েকবার ফোন দিয়েছিলাম, ধরলে না কেন? ফোন ব্যাগে ছিল। ওকে, উনাদের সাথে পরিচয় করিয়ে দিবে না? ওয়েট, উনি তো সেদিন ঝগড়ার সময় ছিল, রাইট? তন্দ্রারে দেখিয়ে বলে। হুম, ওরা আমার বেস্ট ফ্রেন্ড, সিয়াম আর তন্দ্রা। মাহানুর। আরহাম হাসি মুখে তাদের সাথে পরিচিত হয়ে নেয়। তন্দ্রা ভীষণ মুগ্ধ হয় আরহামের ব্যবহারে। সে ভেবেছিল আর্মি মানুষ হয়তো অনেক অ্যাটিটিউড দেখাবে। তো কিছু কিনতে এসেছিলে? আরহাম। মাহানুর বিরক্ত হল। সকাল থেকে কতবার যে এই একই প্রশ্ন সে শুনছে। মাহানুর মুখ শক্ত করে বলে, না, মার্কেটে এসেছি ঘুমাবো। ক্যান ইউ জয়েন? আসো। মাহানুর। তন্দ্রা বান্ধবীর কথা শুনে ফিক করে হেসে দেয়। সিয়াম চোখের ইশারা চুপ থাকতে বলে। আরহাম কিছু না বলে কানের দুলগুলো দেখতে থাকে। তার ভীষণ পছন্দ হয়। দোকানদারকে বলে সবগুলো প্যাক করে দিতে। তারপর তন্দ্রাকে জিজ্ঞেস করে, শালি সাহেবা, আপনার কোনটা পছন্দ হয়? আরহাম। না ভাইয়া, আমি নিয়েছি। তন্দ্রা। দুলাভাই কি গিফট করতে পারে না? আরহাম। জি পারে। তন্দ্রা। এখন জলদি বলো কোনটা ভালো লাগে। তন্দ্রা কি বলবে ভেবে পেল না। তাই আরহাম নিজে পছন্দ করেই তন্দ্রাকেও কানের দুল কিনে দেয়। তন্দ্রা শরমে নিবে না। পরে মাহানুর জোর করে তন্দ্রার ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। কসমেটিক্স কেনা শেষ হলে অন্য শপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহানুর হাঁটতে হাঁটতে বলে, মার্কেটে কি করছিলেন? কিছু কিনতে এসেছিলাম। আপুদের জন্য। শুধু আপুদের জন্য কেন হবে? আমার ওয়াইফ আছে, তার জন্যও তো হতে পারে। ও হ্যাঁ। আরহাম কিছু বলল না। রুক্ষ হেসে মাহানুরের পানে তাকায়। মাহানুর বাঁকা হেসে নিজের হাতের ঘড়িতে সময় দেখতে থাকে। মাহানুর একটু পিছিয়ে তন্দ্রা আর সিয়ামের কাছে আসে। তন্দ্রা আস্তে আস্তে বলে, দোস্ত, আই এম জাস্ট ইমপ্রেস। তুই কত ভালো একটা জামাই পাইছত। তন্দ্রা। ভালো? শয়তানের নানা। মাহানুর। তুইও তো শয়তানের নানি। সিয়াম। একদম। তন্দ্রা। দুপুরে কোনোরকম রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসে মাহানুর। শাওয়ার নিয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। বিকেলে ছাদে যেয়ে একটু হাঁটাহাঁটি করে। টকটকে লাল গোলাপ ফুটেছে। মাহানুর গাছে পানিয়ে দিয়ে এক কিনারে দাঁড়িয়ে থাকে। আকাশটা একটু বেশিই সুন্দর দেখাচ্ছে। নীল আকাশে মৃদু রক্তিম বর্ণ ধারণ করছে। সাদা সাদা মেঘ বেশি একটা দেখা যাচ্ছে না। পাখিরা উড়ে উড়ে তাদের নীড়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর পরই বাতাসে বড় বড় দানব আকৃতির গাছগুলো নড়েচড়ে উঠছে। মন মুগ্ধকর পরিবেশ। জুতোর ঠকঠক আওয়াজ করে ছাদে প্রবেশ করে ইফতি। সবসময়ের মতো একটা প্যান্ট আর টি শার্ট পরনে তার। একটু উঁচু হলেই টি শার্টের ফাঁক দিয়ে পেট দেখা যাবে। মাহানুরের আবার এইসব বিরক্ত লাগে। তার মতে স্টাইল করবে ভালো কথা। হেজাব পরে, বড় বড় গ্রাউন্ড ফ্রক পরেও তো স্টাইল করা যায়। কালো রঙের বড় একটি ফ্রক, মাথায় চকচকে কালো একটি হেজাব, তার ওপরে একটা সাদা পাথরের ক্রাউন, মুখে হালকা মেকআপ, তাহলেই তো একদম সেই স্টাইল হয়ে যায়। পুতুলের মতো লাগবে। ইফতি মাহানুরের পাশে দাঁড়িয়ে বলে, তুই আসলেই অনেক লাকি নূর। হঠাৎ এটা কেন মনে হলো? আরহামের মতো একজন হাসবেন্ড পেয়েছিস, আর কি লাগে জীবনে? তুইও পাবি। ইফতি মুখ বাঁকিয়ে হাসি। কিছু বলে না। মাহানুরও চুপ হয়ে যায়। ইফতি যে মনে মনে হিংসায় জলে পুড়ে যাচ্ছে এটা বুঝতে অসুবিধা হয় না মাহানুরের। মাহানুর নিজ থেকেই বলে, তোরা বাসায় কবে যাচ্ছিস? কাল বিকেলে। এতদিন পর আসলি, এত জলদি চলে যাবি? আরও কিছুদিন থাক, পরে আবার আসব। ইরাকেও নিয়ে আসিস। সন্ধ্যার আজান দিয়ে দেয়। মাহানুর তার রুমের ভিতরে চলে যায়। নামাজ আদায় করে গম্ভীর হয়ে বিছানায় বসে থাকে।
বাড়িটা কেমন নীরব আজকে। ওড়নাটা সুন্দর করে শরীরে জড়িয়ে রুম থেকে বেরিয়ে পড়ে ড্রয়িং রুমে শুধু তার দুই চাচি বসে আছে। কি যেন একটা রেসিপি নিয়ে কথা চলছে দুজনের মধ্যে। মাহানুর তাদের পাশে যেয়ে বসে পড়ে গোমরা মুখে বলে, কি করছো তোমরা? মাহানুর, একটা রেসিপি দেখছি, তোর বেড়ানোর পর বাসায় আসলে বানাবো। রামিসা, ও আচ্ছা, আর সবাই কোথায়? মাহানুর, আশিন আর সাইরিনের বাবার বাসায় গিয়েছে। আয়াস ওর বন্ধুর বাসায়। স্বামী আবিরের টিচার এসেছে আর সাদি আর ফায়াজ ঘুমিয়ে আছে। লুৎফা, ওরা দুইটায় এখনো ঘুমিয়ে আছে। মাহানুর, হুম, নয়াবজাদার বংশধর। রামিসা, হাস্যকর। মাহানুর, আরহাম কাল কখন নিতে আসবে? লুৎফা, সকাল 10টায় আসবে। মাহানুর, ঠিক আছে। লুৎফা, সুন্দর একটা খুশবু আসছে না? মাহানুর, হুম্মম, বড় ভাবি গরুর মাংসের কালাভুনা করছে তোর জন্য। লুৎফা, ইয়াম্মি, আমি দেখে আসছি। মহানুর, সকাল 10টার দিকে সম্পূর্ণ তৈরি হয়ে ড্রয়িং রুমে বসে আছে মাহানুর। তাকে ঘিরে চারপাশে দাঁড়িয়ে অথবা বসে আছে সকলেই। হাজেরা মনে করে মাহানুরের প্রয়োজনীয় জিনিস এনে ব্যাগে ভরে দিচ্ছে। মেহরাব খান ভাষণ দিচ্ছে। সেখানে যেয়ে কি করবে না এইরকম নানান কথা বলছে। আয়াস বারে বারে বলছে সেখানের ছবি তুলে পাঠাতে। মাহানুর মাথায় হাত দিয়ে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মা ঠিক মতো খাওয়া দাওয়া করিও। আর কোনো পুকুরের সামনে যাবে না একদম। হামজা খান, হুম, বুঝেছি। মাহানুর, মা আরহাম বাবার সাথে সাথেই থাকবি, দূরে কোথাও যাবি না, বুঝলি? মেহরাব খান, হুম। মাহানুর, আপু গ্রামের নাম জানো কি? সাদি, খুলনা। মাহানুর, পৌঁছেই আমাদের ভিডিও কল দিবি ওকে। আয়াস, হুম্মম। মাহানুর, আমি মাথা ব্যথা, জ্বর, বমি, গ্যাস্ট্রিকের ঔষধ এই ছোট ব্যাগে ভরে দিলাম। হাজেরা, মাহানুর এবার আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে, আরে ভাই, আমি মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, আবার এসে পড়ো। এত উত্তেজিত হয়েও না তোমরা সবাই। মাহানুর, মাহানুরের চিৎকারে সবাই চুপ হয়ে যায়। মাহানুর বড় একটি নিঃশ্বাস নিয়ে সামনে তাকায়। সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে আসছে আরহাম। মাহানুর কিঞ্চিত চমকে যায় আরহামকে দেখে। এখন পর্যন্ত সে যে কবার আরহামকে দেখেছে তখনই আরহাম ফরমাল ড্রেসআপে ছিল, কিন্তু আজ তার ব্যতিক্রম। ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে আরহাম, হাতে কালো রঙের ঘড়ি, সবসময়ের মতো ছোট ছোট চুলগুলো সেট করা, মুখের চোয়াল শক্ত। পাঞ্জাবিটা একদম আটসাট হয়ে আছে আরহামের বলিষ্ঠ দেহে। মাহানুর নিজের নজর সরিয়ে ফেলে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সেই নজর লাগিয়ে দেবে নিজের জামাইয়ের ওপর। আরহাম সবাইকে সালাম দিয়ে আর বসে না, মাহানুরকে তাড়া দিয়ে উঠতে বলে। মাহানুর উঠে দাঁড়িয়ে সবার থেকে বিদায় নেয়। আরহাম মাহানুরের ব্যাগ নিয়ে গাড়িতে রেখে দেয়। পার্কিং এরিয়া পর্যন্ত মাহানুরের পুরো পরিবার তাকে এগিয়ে দিতে যায়। অজান্তেই হাজেরা খানের আখিজোড়া দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহানুর শেষবারের মতো বড় মাকে জড়িয়ে ধরে গাড়ির ভিতরে বসে পড়ে। আরহাম গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি তাদের দৃষ্টির বাহিরে চলে যায়। উদাসীন মনে খান বাড়ির সকলে ভিতরে চলে যায়। ঢাকার রাস্তা পেরিয়ে গাড়ি পদ্মা ব্রিজের ওপর দিয়ে চলছে। মাহানুর নেকাব খুলে গাড়ির জালানা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। কি বাতাস! বড় বড় বাস ছাড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছে তারা। আরহাম গাড়ি চালাচ্ছে ঠিকই, কিন্তু তার মন, মস্তিষ্ক, আঁখি সবকিছুই মাহানুরের ওপর। মাহানুর চিকন হলেও তার 2 গাল ফুলা ফুলা। যখন খিলখিল করে হাসে তখন আরও ফুলে যায়। আরহামের মনে কিছু নিষিদ্ধ বাসনা জাগে।
মাহানুরের ওই ফুলো ফুলো গাল ধরে জোরে চেপে দিতে। তারপর শব্দ করে সেই গালে নিজের রুক্ষ অধর ছুঁয়ে দিতে। মাথা চড়া দিয়ে উঠে নিষিদ্ধ স্পৃহাগুলো। আরহাম দ্রুত দৃষ্টি ও নিজেকে সংযোগ করে ফেলে। হ্যাঁ, সে মাহানুরের প্রেমে পড়ে গিয়েছে। দুনিয়ায় এত মেয়ে থাকতে শেষমেশ সে কিনা এইরকম জল্লাদ একটি মেয়ের প্রেমের জালে ফেসে গেল। কিছু তো একটা আছে এই মেয়ের মধ্যে, আরহাম বিড়বিড় করে বলে। এইরকম খচ্চর তুই ছিলি না আরহাম, নিজেকে নিয়ন্ত্রণে রাখো। মাহানুর অস্পষ্ট কিছু কথা শুনে আরহামের দিকে ফিরে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কিছু বললেন না? ওহহ, এই জায়গাটা ভীষণ সুন্দর। আমার মন মুগ্ধতায় ভরে গেল। আমারও। আবারও অস্পষ্ট স্বরে কথাটা বলল আরহাম। মাহানুর কিছু শুনল না। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল তার শ্যামবর্ণের সুদর্শন স্বামীকে। মানুষের আসল সৌন্দর্য নির্ভর করে তার ব্যক্তিত্বে, নাকি ধবধবে সাদা গায়ের রঙে। এই বাক্যটির আসল উদাহরণ হল মেজর আরহাম চৌধুরী। আরহাম লুকিংগ্লাসের মাহানুরকে পরোক্ষ করে বাঁকা হেসে বলে, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। পরে আমি কিন্তু সেটার দায়ভার দিতে পারবো না একদম। আমি তাও আবার আপনার প্রেমে পড়ব? সিরিয়াসলি ভাই? আরহাম কিছু বলল না, ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। মাহানুরের বোরিং লাগছে। আশেপাশে চোখ বুলিয়ে অকেজো ভঙ্গিতে বসে রইল। আন্টি আঙ্কেলরা আমাদের সাথে আসলো না, তারা কাল বিকেলেই চলে গিয়েছে। সুনহেরা আপুও গিয়েছে। হুম, আপু না অসুস্থ ছিল। তাছাড়াও এই অবস্থায় এত জার্নি করা উচিত নয়। আম্মু বলেছিল বাসায় থাকতে, কিন্তু সে গ্রামে যাবেই যাবে, তাই অনেক দেখে শুনে নিয়ে গিয়েছে তাকে। ওহহ, শুনো, সেখানে মা বাবাকে আন্টি আঙ্কেল বলিও না। আমি যা বলি তাই বলিও। ঠিক আছে। চুপ হয়ে গেল দুজন। আরহাম কি বলবে খুঁজে পেল না। তাই মাহানুর নিজেই বলল, খুলনায় কোথায় আপনাদের দাদার বাসা? খুলনা বাগেরহাট। চিনো? মাহানুর মেকি হেসে না বোধ মাথা নাড়ায়। বোতল নিয়ে পানি খেতে খেতে জিজ্ঞেস করে, আপনি আগেও গিয়েছেন সেখানে? হুম, 7 বছর আগে গিয়েছিলাম। অনেক আগে। আপনার দাদা দাদি বেঁচে আছে? আর কে কে আছে সেখানে? আমার দাদা মারা গিয়েছে, দাদি বেঁচে আছে। তাকে দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে। কেন কেন? আমার দাদির বয়স ভালোই, কিন্তু মাশাআল্লাহ সে এখনো অনেক স্ট্রং আর তেজি। বাসায় তার হুকুমই চলে। ও, আর কে কে আছে? আমার বাবারা 2 ভাই 3 বোন। চাচা দেশেই থাকে তার পরিবার নিয়ে। আর বড় ফুপ্পি ও ছোট ফুপ্পি দেশে থাকে। মেজো ফুপ্পি আবার আমাদের মতো ঢাকার বাসিন্দা। ফুপ্পিরা বাবার বাসায় থাকে। বিয়ে হয়নি তাদের। মাহানুরের কথায় তাজ্জব বনে যায় আরহাম। বিরক্তিকর দৃষ্টিতে মাহানুরের দিকে রুক্ষ কণ্ঠে বলে, ছোট ফুপ্পির জামাই খারাপ ছিল তাই ডিভোর্স হয়ে গিয়েছে। এক মেয়েকে নিয়ে বাসায় থাকে। আর বড় ফুপ্পিকে পাশের গ্রামেই বিয়ে দিয়েছিল। সেই সুবাদে বড় ফুপ্পিও গ্রামেই থাকে। ও হেই কথা। হুম। পুনরায় নিশ্চুপ হয়ে যায় দুইজন। আরহাম মাথা ঘুরিয়ে দেখে মাহানুর জালানার সাথে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। মৃদু হেসে মাহানুরের নেকাব নামিয়ে দিল। বোরখায় অপরূপ লাগছে মাহানুরকে আরহামের নজরে। আর কিছুক্ষণ পরই তারা পৌঁছে যাবে। রাস্তায় আরহাম এক জায়গায় গাড়ি থামিয়ে তেল ভরে নিয়েছিল। তারপর আবারও গাড়ি চলতে থাকে বড় রাস্তা দিয়ে। মাহানুর কয়েক ঘন্টা ধরে ঘুমিয়ে আছে। আরহামও তাকে বিরক্ত করেনি। একবারে পৌঁছানোর পরই ডাক দেবে। অবশেষে গাড়ি নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। মাহানুরকে একবার ডাক দেওয়ার সাথে সাথেই চোখ খুলে ফেলে। গাড়ির দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে।
মাহানুর ভ্রু কুঁচকে বলে, এটা গ্রাম। আরহাম স্মিত হাসে, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দুইজনের ব্যাগ হাতে নিয়ে বলে, আমার দাদি বাড়িটা শহর সাইডে পড়েছে, তাই এখানটা সচরাচর গ্রামের মতো লাগে না। দূর। আমি ভাবলাম গ্রামীণ জায়গা হবে। সমস্যা নেই, তোমাকে কাল বড় ফুপ্পিদের বাসায় নিয়ে যাবনে। সেখানটা পুরো গ্রামীণ অঞ্চল। ঠিক আছে। আরহাম সামনে বড় আকারের দরজা খুলে ভিতরে ঢুকে। মাহানুরও আরহামের পিছন পিছন যায়। খেলার মাঠের মতো সুবিশাল মাটির উঠান। উঠানের দুই সাইডে টিনসিট কয়েকটা ঘর, আর মধ্যে একতলার একটি দালান। মাহানুর আশেপাশে চোখ বুলাচ্ছে। এক ঝাঁক মানুষ বেরিয়ে আসে দালান থেকে। মাহানুর ভীত চোখে সবটা পরোক্ষ করছে। একজন বৃদ্ধ মহিলা জাপটে ধরে আরহামকে। ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। মাহানুর বুঝল ইনিই হয়তো আরহামের দাদি। বৃদ্ধ মহিলাটি কান্না করতে করতে বলে, দাদিমারে তো ভুইল্লাই ভুলে গেষ্ট। কয় বছর পর তোর পা পড়ল এই বাড়িতে, মনে আছে? এই বুড়িডা যে তোর আশায় বইয়া থাহে, একবারও হেডা খেয়াল আছে তোর? এত ইমোশনাল হও কেন দাদিমা? এখন এসেছি না একদম তোমাকে জ্বালিয়েই যাব। আইচ্ছা জ্বালাইস। আরহামের মা জিয়া এগিয়ে যায় মাহানুরের কাছে। মাহানুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মা কোনো অসুবিধা হয়নি তো আসতে? না মা। জহুরি দৃষ্টিতে আরহামের দাদি মাহানুরের দিকে তাকায়। মুখ বাঁকিয়ে কিছু না বলেই আরহামকে নিয়ে ভিতরে চলে যায়। জিয়া মাহানুরকেও ভিতরে নিয়ে যায়। সকল অপরিচিত মুখ দেখে একটু নার্ভাস ফিল করে মাহানুর। জিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার ছেলের বউ বড় সফর দিয়ে এসেছে। আগে একটু বিশ্রাম করে নেক, তারপর সবার সাথে পরিচয় করিয়ে দেব। সাজিয়া আপু ও সাজিয়া আপু। চোখ মুখ কুঁচকে ফেলে সাজিয়া নামক মেয়েটি। ছাদে বসে এক মনে পায়ে আলতা লাগাচ্ছিল সে। হঠাৎই পিছনের থেকে আচমকা নিজের নাম শুনে ভরকে গিয়ে আলতা লেপটে গেল পায়ের পাতার চারপাশ। রাগে ধমকে উঠল সাজিয়া। সামনে দাঁড়ানো রাত্রি ভয়ে একটু দূরে যেয়ে দাঁড়াল। সাজিয়া চিৎকার করে তাকে বলে, দিলি তো আমার শখের আলতা নষ্ট করে। এবার আমার পা সুন্দর দেখাবে কিভাবে? রাত্রি নবজাতক হয়ে দাঁড়িয়ে রইল। একবার সাজিয়াকে দেখছে তো আরেকবার সাজিয়ার পা দেখছে। আমতা আমতা করে বলে, আফু আরহাম ভাই আইয়া পড়ছে। অ্যাডা কইতেই আইছিলাম। হঠাৎই সাজিয়ার রাগী মুখ খুশিতে চকচক হয়ে উঠে। আলতায় কৌঠা নিচে ফেলে উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। প্রফুল্ল হয়ে জিজ্ঞেস করে, মাত্রই এসেছে? হো। অহন বিশ্রাম করতে ঘরের ভিতরে গেছে। ভাবিও আইছে। দেখেছি সোনার বউকে। না বোরখা পরা আছিল। কি বলিস? শহুরের মেয়ে আবার বোরখা পরে এসেছে? চল গিয়ে দেখি। চলো। গেস্ট রুমে এসে হাতের ব্যাগগুলো কিনারে রাখে আরহাম। ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে। জিয়া মাহানুরকে রুমে এনে চলে যায়। যাওয়ার আগে বলে গিয়েছে কোনো দরকার পড়লে ডাক দিতে। মাহানুর পরিহিত বোরখা খুলে ফেলে। শরীরে সুন্দর মতো ওড়না জড়িয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। আরহাম বসে বসে শুধু মাহানুরের কাণ্ড দেখছে। এই মেয়েকে সে আর ভালো করতে পারবে না। আরহাম মাহানুরকে তাড়া দিয়ে বলে, শুলে কেন, উঠো দ্রুত। এই ময়লা শরীর নিয়ে কেউ ঘুমায়? আগে ফ্রেশ হয়ে এসো, তারপর নাক ঢেকে ঘুম দিও। মাহানুরের মধ্যে কোনো হেলদেল হল না। শুয়ে থেকেই ক্লান্ত ভঙ্গিতে বলে, ভাই আমি এখন ঘুমাবো। তোমাকে কেউ না করছে না মাহানুর। আগে ফ্রেশ হয়ে এসো প্লিজ। জানতো আপনি মিয়া। আরহাম এবার একটু রাগী কঠোর স্বরে মাহানুরকে বলে, আমি কি বলেছি? আগে ফ্রেশ হয়ে এসো দ্রুত। মাহানুর অগ্নিদৃষ্টিতে আরহামের পানে তাকায়। উঠে দাঁড়িয়ে চোখ বড় বড় করে বলে,
ওই মিয়া রাগ কাকে দেখাচ্ছেন? আবার আমার সাথে উঁচু আওয়াজে কথা বললে এই ফ্যানের সাথেই ঝুলিয়ে রাখব আপনাকে। বুঝতে পেরেছেন? আরহাম শব্দ করে হেসে দিল। পুনরায় সোফায় বসতে বসতে শয়তানি করে বলে, ওহ মাই গড, আমি তো ভয় পেয়ে গেলাম। বাট সো সরি মাহানুর খান, এটা বলছি না আমি। অনেক বড় বড় গুন্ডাদের সাথে পার্সোনালি বোঝাপড়া হয়েছে আমার, সেখানে আপনি দুধ ভাত মাত্র। মাহানুর চোয়াল শক্ত করে বুকে 2 হাত গুজে দাঁড়ায়। ফুল অফ অ্যাটিটিউড কুইন। শান্ত ভঙ্গিতে বলে, এই দুধভাতই যদি আগামী 3 দিন আপনার নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে তাহলে আমিও বড় বড় গুন্ডাদের সাথে বোঝাপড়া করা মেজো আরহাম চৌধুরীর ওয়াইফ নই। কথা শেষ করে দ্রুত জামা নিয়ে ওয়াশরুম চলে যায় মাহানুর। আরহাম একটা ঘোরের মধ্যে পড়ে গেল। মাহানুর নিজেকে তার ওয়াইফ বলে পরিচয় দিয়েছে। আরহামের বিশ্বাসই হচ্ছে না। মাথার পিছনে 2 হাত দিতে আয়েস করে বসে সোফায়। ধীরে ধীরে বলে, আর কত নাকে দড়ি দিয়ে ঘুরাবে? নিজের প্রেমের জালে ফেলে এমনেও তো গলায় দড়ি দিয়ে ঘুরাচ্ছ। তাই তো আমি বলি, নারী সুখ নারী মরণ। মাহানুর শাওয়ার নিয়ে আসার পর আরহাম ওয়াশরুম ঢুকে। মাহানুর আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। আর আরহামকে ইচ্ছে মতো বকে যাচ্ছে। আসতে পারি? আচমকা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে মহানুরে গলার থেকে ওড়না নিয়ে দ্রুত ঘোমটা দেয়। তারপর মিহি কণ্ঠে বলে, হ্যাঁ আসুন। 4টে মেয়ে ঢুকে রুমের ভিতরে। 4 জনের হাতেই বিভিন্ন ধরনের খাবারের ট্রে। সবাই এক এক করে টি টেবিলের ওপরে খাবারগুলো রেখে দেয়। একজন হয়তো কাজের মেয়ে ছিল। সে খাবার রেখেই চলে যায়। বাকি 3 জনের মধ্যে একজন একটা শরবতের গ্লাস তুলে এগিয়ে দেয় মাহানুরের দিকে। সম্মান দিয়ে বলে, ভাবি এই নিন, শরবতটা খেয়ে নিন। আমি আপনার চাচাতো ননদ সাজিয়া। আপনাদের খেদমত করতে আমাদের পাঠিয়েছে। ওহ আচ্ছা। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন ভাবি। নিন শরবত। মাহানুর বিছানায় বসল। শরবতে এক চুমুক দিয়ে বাকি 2 জনের সাথে পরিচিত হয়ে নিল। শ্যামলা বর্ণের মেয়েটির নাম কেয়া। আরহামের বড় ফুপ্পির ছোট মেয়ে। আর পিচ্ছি মেয়েটির নাম রাত্রি। আরহামের ছোট ফুপ্পির মেয়ে। মাহানুরের আন্দাজে সাজিয়া আর কেয়া মেয়ে দুটোর বয়স হয়তো 18 কি 19 হবে, আর রাত্রির নাকি 12 বছর, সে নিজেই বলেছে। মাহানুরের সাথে টুকটাক ভালোই কথা হয় তাদের। তবে সাজিয়ার কথাগুলো একটু বেশিই সুন্দর। মেয়েটা অবশ্য দেখতেও সুন্দরী। কোন ক্লাসে পড়ছো তুমি সাজিয়া? 10ম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। কলেজেও ভর্তি হয়েছি, কিন্তু আব্বা আর পড়তে দিবে না। তাই তো বিয়ের পিঁড়িতে বসিয়ে দিল। মাহানুর চমকিত কণ্ঠে বলে, তোমারই বিয়ে? হ্যাঁ ভাবি। এত জলদি কেন বিয়ে দিচ্ছে? বয়স কত তোমার? কিছুদিন আগে 19 হলো। প্রেমের বিয়ে নাকি? না পরিবারের পছন্দে বিয়ে? এটা তো ঠিক নয়। তোমার পড়াশোনা করার ইচ্ছে থাকলে বলো। আমি আর তোমার ভাইয়া মিলে তোমাকে ঢাকায় নিয়ে যাই, তারপর সেখানে পড়বে। না ভাবি, পরিবারের খুশির কাছে নিজের স্বপ্ন কুরবানি দিয়ে দিয়েছি। সাজিয়ার কথা শুনে অনেক খারাপ লাগে মাহানুরের। এই যুগে এসেও এইরকম পরিবার আছে। মাহানুরের ভাবনার মাঝেই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে আরহাম। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বিছানায় তাকায় সে। হঠাৎই তার স্বাভাবিক মুখ গম্ভীর ও কঠোর হয়ে যায়। সেটা সাজিয়াকে দেখে হয়েছে, এটা লক্ষ্য করে মাহানুর। সাজিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরহামের দিকে। বহু বছরের তেষ্টা মেটাচ্ছে জানো। ভালো আছেন সাজিয়া? আরহাম সোফায় বসতে বসতে গম্ভীর মুখে বলে, হুম। তুই ভালো আছিস? আরহাম, ছিলাম না, আছি। শরবতটা খেয়ে নিন, দাদিমা পাঠিয়েছে। সাজিয়া। আরহামের সাথে সাজিয়া যেভাবে কথা বলছে, জানো সে আরহামের বিবাহিত স্ত্রী।
চাচাতো ভাইকে ভাই না বলে কি প্রেমিকদের মতো আপনি আপনি শুরু করেছে? মাহানুর মিহি ভাবেই বলে। উনাকে ভাইয়া বলো না তুমি। মাহানুর: আসলে আমি ছোটকাল থেকেই আরহাম ভাইকে আপনি বলেই ডেকেছি, তাই এখনো মুখে সেই ভাষাটাই রয়ে গিয়েছে। সাজিয়া: ওহহ, আচ্ছা আপনারা বিশ্রাম করুন, আমার আবার পরে আসছি। সাজিয়া: দুপুরে খাবার খেতে বাহিরে আসার সময় জিয়া সকলের সাথে পরিচয় করিয়ে দেয় মাহানুরের। সবাই মাহানুরকে দেখে তারিফ করে। আজ রাতে বাড়ির উঠানে গায়ের হলুদের অনুষ্ঠান হবে। ডেকোরেশনের লোকরা এসে তাদের কাজ করছে। সাথে আরহাম আর তার চাচাতো ভাই সব দেখ ভালো করছে। মাহানুর বড়দের সাথে আরহামের দাদির রুমে বসে আছে। আরহামের দাদিপা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক পরোক্ষ করে নেয় মাহানুরকে। তারপর মুখ বাঁকিয়ে বলে, বউ তো সুন্দর আছে, কিন্তু শহুরে মায়া কামকাইজ পারেনি। মাহানুর কিছু বলবে তার আগেই জিয়া বলে উঠে, মা আমাদের বাসায় কাজের মেয়ে আছে, একমাত্র ছেলের বউকে দিয়ে ঘাটিয়ে খাবো নাকি? তাছাড়াও আমরা বউ নিব, কাজের মেয়ে না। তাও কাইজ কাম পারা লাগে, নইলে সন্তান গো মানুষ করব কেমবে? আমি তো বেঁচে আছি আমার নাতি নাতনিদের দেখভাল করার জন্য, আর আমার বৌমা যা পারে তাতেই হবে। জিয়ার কথা শুনে ভরকে যায় আরহামের দাদি। তার সাথে আরহামের বড় ফুপ্পিও মুখ ভেঙচি দেয়। শাশুড়ির কথা শুনে বুক ভরে যায় মাহানুরের। আরও কিছুক্ষণ সেখানে থেকে জিয়ার কথায় রুমে চলে আসে। দরজা দিয়ে বিছানায় শুয়ে পড়ে পরিবারের সাথে একটু কথা বলে নিল। তারপর কোলবালিশ ধরে গভীরভাবে ঘুমের দেশে পাড়ি জমায়। চলবে গল্প, তবে ভালোবাসো কি? দ্বিতীয় পর্ব। লেখনীতে মেহেক ইনায়া।